আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আদ্রস মাম কিচেন চ্যানেলে কিছুদিন আগে আমি ছাতুর শরবত রেসিপিটি দিয়েছিলাম। আজকে নিয়ে চলে এসেছি আধুনিক যন্ত্রপাতির ভিড়ে সনাতন পদ্ধতিতে কিভাবে আমরা এই ছাতুটি বানিয়েছি সেই ভিডিও নিয়ে। ভিডিওটি একটু বড় হতে পারে কারণ আমি এই ছাতুতে কয় ধরনের শস্যদানা ব্যবহার করেছি এবং কয়টি ধাপে আমরা এই সুপারফুডটি পেয়েছি তার সম্পূর্ণ ভিডিওটি দেখাতে চেষ্টা করব। আর তাছাড়া ছাতুর উৎপত্তিস্থল এবং খাওয়ার উপকারিতা সম্বন্ধে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ছাতুর শরবত রেসিপিটির ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কেউ চাইলে দেখে নিতে পারেন। চলুন তবে দেখে নিই কীভাবে বানাতে হয় এই সুপারফুড। ছাতু বানানোর প্রথম এবং প্রধান উপকরণ হচ্ছে ছোলা। মূলত ছোলা দিয়ে ছাতুটি বানানো হয়, কিন্তু যেহেতু আমি আমার বাচ্চার জন্য বানাচ্ছি তাই ছোলার ভিতর আমি আরও কিছু শস্যদানা মেশাবো যাতে সে একের ভেতর সবগুলো পুষ্টি উপাদান পেতে পারে। তারপর এখানে আমি নিয়েছি গমগুলো কিন্তু দেশি গম নিয়েছি আমি। তারপর নিয়েছি আমি এখানে ভুট্টা। দেখতে পাচ্ছেন গমের ভেতরে কিন্তু কিছুটা ময়লা রয়েছে, এই ময়লাগুলো আমি পরিষ্কার করে নেব আপনাদের সামনেই। কিভাবে পরিষ্কার করব অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব। আর এতগুলো শস্যদানা নেওয়াতে আপনারা ভাবতে পারেন আমি কতটুকু পরিমাণে করছি। আসলে আমি 10 কেজি পরিমাণ ছাতু বানাচ্ছি, তার জন্য আমি এখানে 5 কেজি পরিমাণ ছোলা নিয়েছি, 2 কেজি পরিমাণ গম নিয়েছি এবং 2 কেজি পরিমাণ ভুট্টা নিয়েছি। আর 1 কেজি পরিমাণ নিয়েছি ভাতের চাল, যেটা আমরা সিদ্ধ চাল বলি বা সিদ্ধ ধানের চাল, সেই চালটি নিয়েছি। দেখতে পাচ্ছেন যার জন্য আমি তৈরি করছি সেই আমাকে সহযোগিতা করছে এটি পরিষ্কার করতে। তারপরে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি হামানদিস্তা নিয়েছি এবং হামানদিস্তার ভিতরে শস্য দিয়ে দিচ্ছি, অর্থাৎ গম দিয়ে দিয়েছি এবং গমগুলো খুব সুন্দরভাবে হামানদিস্তায় ছেঁচে নিতে হবে যাতে এর ভেতরে কোনো ধুলো ময়লা মাটি বা গমের যে খোসাগুলো থাকে সেগুলো যাতে খুব ভালোভাবে চূর্ণ হয়ে যায় এবং পরবর্তীতে আমরা কুলোর সাহায্যে ঝেড়ে নিব। এটা যতটুকু সম্ভব পানি ছাড়া খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর পরবর্তীতে কেউ চাইলে শুধু কাপড় দিয়ে খুব ভালোভাবে এই শস্যদানাগুলো মুছে নিতে পারেন। মোট কথা এটি খুব সুন্দরভাবে পরিষ্কার হলেই হলো। এই সকল শস্যদানা আপনারা ছাতু বানানোর জন্য কিভাবে প্রস্তুত করবেন সেই পদ্ধতিটি দেখিয়ে দিব। তার জন্য দেখতে পাচ্ছেন চুলায় একটি পাতিল বসিয়ে দেওয়া হয়েছে যেখানে বালু গরম করা হচ্ছে এবং চুলার জাল কিন্তু সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। চুলার জাল সর্বোচ্চ পর্যায়ে রেখে বালুটি গরম করে নিতে হবে। তারপর একটি শলার তৈরি নাড়ানির সাহায্যে এই বালুটিকে নেড়ে দিতে হচ্ছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি মাটির ছিদ্রযুক্ত পাতিল রয়েছে যেটাকে আমরা ঝাঁঝরি বলে থাকি। এই শস্যদানা এবং বালুকে আলাদা করার জন্য মূলত এই ঝাঁঝরিটি ব্যবহার করা হয়। প্রথমে আমরা ছোলা ভাজবো। বালুটি গরম হয়েছে কিনা বোঝার উপায় হচ্ছে শলার তৈরি যে নাড়ানি রয়েছে সেই নাড়ানি দিয়ে নেড়ে 1 সেকেন্ড বালুতে ধরে রেখে উঁচু করলেই যদি ধোঁয়া ওঠে তাহলে বুঝতে হবে যে এই বালুটি খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন এর ভেতরে 1 বাটি পরিমাণ ছোলা দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে। শস্যদানা এবং বালুর পরিমাণ হবে, বালু যতটুকু গরম করা হবে তার 3 ভাগের 1 ভাগ শস্যদানা দিতে হবে। এখানে 1 বাটি পরিমাণ শস্যদানা দেওয়া হয়েছে ভাজার জন্য। তারপর অনবরত নাড়তে থাকতে হবে যাতে পুড়ে না যায়। পরে একটি সাঁড়াশি দিয়ে ধরে ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটিকে ভাজতে হবে। আসলে একটি বলার কিছু নেই, এটি ভিডিও দেখে বুঝে নিতে হবে এটি কিভাবে করা হচ্ছে। তারপর এটিকে ঝাঁঝরিতে দিয়ে বালু এবং শস্যকে আলাদা করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু আলাদা হয়ে গিয়েছে। এটা প্রথম এবং শেষ পর্যন্ত খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কাজটি করার জন্য প্রথম এবং শেষ পর্যন্ত খুবই সাবধানতার সাথে করতে হবে। যেহেতু বালু গরম আর চুলাও গরম, সেহেতু বালু উড়ে যেয়ে হাতে পায়ে লাগতে পারে, এই জন্য খুবই সাবধানতার সাথে এই কাজটি করতে হবে। গমগুলোও কিন্তু বালুতেই ভাজতে হবে, এই জন্য আমরা আবার বালু বসিয়ে দিয়েছি গরমে যাতে গমগুলো ভাজতে পারি। এই যে ছোলাগুলো ভাজা শেষ, এখন আমরা গম ভাজবো। গমগুলো কিন্তু একইভাবে ভেজে নিতে হবে। ছাতুর উৎপত্তি অবাঙালিদের হাত ধরে। ভারতের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও বিহারের এটির ব্যাপক প্রচলন দেখতে পাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটি প্রোটিনে ভরপুর হলেও মাছ, মাংস এবং ডিমের মতো নিত্য প্রয়োজনীয় খাবারের তালিকায় এটাকে আমরা রাখতে পারিনি। প্রতি 100 গ্রাম ছাতুতে প্রায় 60 থেকে 65 গ্রাম কার্বোহাইড্রেট থাকে। তাছাড়া ছাতু হজমের সহযোগিতা করে, কোষ্ঠকাঠিন্য কমাতে উপকারী এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে
এছাড়া মেয়েদের মাসিকের সময় যে শরীরে পুষ্টিহীনতা দেখা যায় সেই পুষ্টি পূরণে সহযোগিতা করে এবং সন্তান জন্মদানের পর মায়ের শরীরে ভিটামিন এবং খনিজের যোগান দিয়ে থাকে এই ছাতু। ছাতু যেহেতু সম্পূর্ণ ভেষজ, তাই এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে দিনের বেলায় এটি খাওয়া ভালো, কেননা এটি হজমের সামান্য সময় নেয়। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে 8 বছর থেকে 80 বছর বয়স পর্যন্ত যে কেউ এই ছাতুটিকে নিশ্চিন্তে গ্রহণ করতে পারেন। গমগুলো ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পুড়ে যায়নি, খুবই সাবধানতার সাথে এগুলো ভাজতে হবে। তারপর আমরা ভুট্টাগুলো ভাজবো। যেহেতু ভুট্টাগুলো ভাজলে পপকর্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ বালুগুলো ভেতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ভুট্টাগুলো কিন্তু বালু দিয়ে ভাজা যাবে না, এগুলো কিন্তু শুকনো খোলায় ভেজে নিতে হবে যাতে একটু মুচমুচে হয় এবং আমাদের গুঁড়া করতে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন নাড়ানির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নেড়ে এই ভুট্টাগুলো ভাজা হচ্ছে এবং সাঁড়াশি দিয়ে ধরে এটাকে নামিয়ে নেওয়া হচ্ছে। এখন আমরা ভেজে নেব চাল। আমরা এখানে ভাতের চাল নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ। এই চালগুলো ভেজেও আমি এই ছাতুর মধ্যে দিব। আমি আগেই বলেছি যেহেতু আমার বাচ্চাকে খাওয়াবো, তাই আমি এই শস্য দানাগুলো ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন চালগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। যেহেতু গম এবং ছোলা বালুতে ভাজা হয়েছে, তাই দেখতে পাচ্ছেন এখানে গমগুলো কিন্তু নেটের সাহায্যে চেলে নেওয়া হচ্ছে, যাতে অতিরিক্ত কোনো বালু যদি থেকে যায় এর ভেতর তাহলে সেগুলো বের হয়ে যায়। এটা খেতে একদমই ভালো হবে না বালু থেকে গেলে। তারপর জাতার সাহায্যে ছোলাগুলো পিষে নেওয়া হচ্ছে যাতে ছোলার খোসাগুলো আলাদা হয়ে যায়। আমি আগেই বলেছিলাম খোসা ছাড়ানো এবং খোসা সহ 2 ছোলারই কিন্তু সুবিধা অসুবিধা রয়েছে, সেটি এখন বলে দিচ্ছি। সেটি হচ্ছে খোসা সহ ছোলা যদি আপনি নেন তাহলে কিন্তু ভাজার সময় সুবিধা হবে, যে যখন আপনি ভাজতে যাবেন তখন কিন্তু আলাদা হয়ে যাবে না। আর খোসা ছাড়ানোটা নিলে কিন্তু সেটি আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর খোসা সহ নিলে অসুবিধা হচ্ছে আপনি যখন এই ছাতুটি গুঁড়া করবেন তখন খোসাগুলো এই ছাতুর ভেতরে কালো কালো থেকে যাবে, সেটি দেখতে একটু খারাপ লাগতে পারে। এই জন্য খুব ভালোভাবে জাতা দিয়ে এই খোসাগুলোকে আলাদা করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা জাতা দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি। ভেঙে তারপর এটাকে কুলোর সাহায্যে ঝেড়ে আলাদা করে যেগুলো খোসা নেই সেগুলো আলাদা করতে হবে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খোসা নেই, খোসা ছাড়া এগুলো আলাদা করে নেওয়া হয়েছে। সবগুলোই কিন্তু যতক্ষণ না পর্যন্ত খোসা আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাতা দিয়ে পিষতে হবে। এখন আমরা কাঙ্ক্ষিত সেই ছাতু বানানোর যে পদ্ধতি সেটিতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমরা ঢেকিতে ছাতুগুলো বানাবো, তাই ঢেকির কাছে চলে এসেছি এবং ছাতুগুলো দেখতে পাচ্ছেন আমরা আগে ছোলার ছাতুটা বানাচ্ছি, এর জন্য ছোলাগুলো আগে ঢেকির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু গুঁড়ো হতে থাকছে। এরপর এটিকে চালনি দিয়ে চেলে নিলেই ছাতুটি তৈরি হয়ে যাবে। এবং এখানে আপনারা খেয়াল করে থাকবেন যে যেহেতু ঢেকিটি মাটির ঘরে পাতা ছিল, তাই চারপাশে কিন্তু আমরা পলিথিন বিছিয়ে নিয়েছি যাতে ময়লা না লেগে যায়, এবং যতটুকু ফাঁকা আছে ততটুকু কিন্তু ঢেকির গর্তে কাঠের তৈরি যেই গর্তটি সেটি রয়েছে যাতে আমাদের ছাতুতে কোনো ময়লা না লাগে। তবে অবশ্যই আপনারা যখন ঢেকিতে এই ছাতুটি করতে যাবেন তখন কিন্তু অবশ্যই দেখে নিতে হবে যে ঢেকির যে গর্তটি রয়েছে সেটি কাঠের নাকি মাটির। যদি মাটির হয় তাহলে কিন্তু একটু বালু বালু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব ভালোভাবে নেড়ে নেড়ে দেখতে পাচ্ছেন অনেকটা হয়ে আসছে। এখন ঢেকির গর্তের থেকে তুলে আমরা খুব ভালোভাবে চালনির সাহায্যে চেলে নিচ্ছি। এটিকে বারবার চালতে হবে এবং যে গোটাগুলো থাকবে সেটি কিন্তু আবার গর্তের ভিতরে দিয়ে সুন্দর করে পর্যায়ক্রমে সবগুলো শস্যদানা আমরা এভাবে করে গুঁড়ো করে নিব। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে।